সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। স্বাগত আইএফআইসি নিবেদিত এই সময়ে আমি জাহেদ চৌধুরী আপনাদের সঙ্গে আছি। আজ আমরা আলোচনা করব খুব স্বাভাবিকভাবেই বাংলাদেশের গণমানুষের নেত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিরনিদ্রায় শায়িত হয়েছেন আজকে। গতকাল উনি ভোর রাতে ইন্তেকাল করার পর গত 2 দিনে সারা দেশের মানুষের দৃষ্টি ছিল বেগম খালেদা জিয়াকে কেন্দ্র করে, যিনি 41টি বছর এই বিএনপিকে নেতৃত্ব দিয়েছেন এবং বিএনপির সাথে আরও 2 বছর প্রাথমিক পর্যায়ে হিসাব করলে 82 সাল থেকে শুরু করে এই 43 বছর এই দলটির সাথে সম্পৃক্ত ছিলেন। 4 দশকের বেশি সময় ধরে যিনি বাংলাদেশের মানুষকে নেতৃত্ব দিয়ে গেছেন, বিএনপির মতো জাতীয়তাবাদী চেতনায় বিশ্বাসী একটি দলকে নেতৃত্ব দিয়ে গেছেন, তার এই চিরবিদায়ে সারা দেশের মানুষ শোকে মুহ্যমান। এবং তার প্রতি আজকে বাংলাদেশের মানুষ যে সম্মান দেখিয়েছেন, ঢাকার মানুষ যে সম্মান দেখিয়েছেন, এটা বিরল। আমার মনে হয় এই বাংলাদেশের ইতিহাসে এবং ভবিষ্যতে কোনো রাজনৈতিক নেতা নেত্রী এই সম্মান পাবেন কিনা সেটা জানি না। আমরা আজকে আলোচনা শুরু করতে যাচ্ছি। আজকে আলোচনার জন্য স্টুডিওতে 3 জন অতিথি উপস্থিত রয়েছেন। আমার ডান পাশে রয়েছেন শিরিন সুলতানা, সবাই আপনাকে চিনেন। উনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক। শিরিন আপা, আপনাকে এনটিভি স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আমার বাঁ পাশে রয়েছেন আজিজুল বারী হেলাল, বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক এবং জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সভাপতি। এবং বাঁ পাশে সর্ববামে রয়েছেন সুলতান মাহমুদ, সিনিয়র সাংবাদিক এবং দৈনিক আমার দেশের ডেপুটি এডিটর। সুলতান মাহমুদ, আপনাকেও স্বাগত জানাচ্ছি এনটিভি স্টুডিওতে। আমরা শিরিন আপাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। আমি যেমনটি বললাম, বেগম খালেদা জিয়ার সাথে আপনার রাজনৈতিক কর্মী নেত্রীর বাইরেও একটা আলাদা সম্পর্ক রয়েছে। আমরা দীর্ঘদিন টেলিভিশনের পর্দায় দেখেছি যে আপনি বেগম খালেদা জিয়ার খুব ঘনিষ্ঠভাবে ওনাকে সহযোগিতা করছেন, ওনার খুব কাছে ছিলেন প্রায় 8-9 বছর পর। বিশেষ করে 111-এর সরকার তাকে যখন কারারুদ্ধ করেছিল, কারামুক্তির পর থেকে আপনাকে দীর্ঘদিন আমরা দেখেছি বেগম জিয়ার কাছে। অনেক স্মৃতি নিশ্চয়ই ওনাকে নিয়ে। আজকের জানাজা এবং আপনার স্মৃতি নিয়ে যদি একটু বলেন। ধন্যবাদ আপনাকে এবং আমার সহায়ক যারা আছেন এবং বিশেষ করে এনটিভির দর্শক শ্রোতাকে আমার পক্ষ থেকে, আমার দলের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা অভিনন্দন। আসলে আজকের দিনটি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি উল্লেখযোগ্য দিন। আমাদের পরম শ্রদ্ধেয় সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গতকাল তিনি ভোর 6টায় ইন্তেকাল করেছেন এবং আজকে তার নামাজে জানাজা ছিল। এবং এই নামাজের জানাজাকে কেন্দ্র করে আজকে শুধু ঢাকা শহর নয়, সারা বাংলাদেশটা একটা জানাজার নগরী এবং দেশে পরিণত হয়েছিল। ঢাকা সিটিতে আমরা যেটা দেখেছি, কিন্তু আপনারা যদি সোশ্যাল মিডিয়া দেখেন, ওই জানাজাকে কেন্দ্র করে বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন জেলাতে, থানাতে মোবাইল ফোনের মাধ্যমে সে জানাজাতে অংশগ্রহণ করেছে। গায়েবানা জানাজা হয়েছে বিভিন্ন জায়গায়, চট্টগ্রাম, রংপুর বিভিন্ন জায়গায় এবং বাড়ির ঢাকা শহরে এই আপনার শেরেবাংলা নগর বাদেও বিভিন্ন জায়গায় বিভিন্ন ছাদের উপরে, বাসার সামনে বিভিন্ন জায়গায় এই জানাজায় তারা অংশগ্রহণ নিয়েছে। অর্থাৎ পুরো বাংলাদেশটা আজকে একটি জানাজার নামাজের নগরীতে পরিণত হয়েছিল। আমি আজকে বেগম খালেদা জিয়ারকে এদেশের বাংলাদেশের মানুষ যে শ্রদ্ধা, ভালোবাসা এবং যেভাবে দোয়া করেছেন, সেজন্য আমি সত্যি অভিভূত, আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং সে সাথে আজকে যেহেতু এই জানাজার অনুষ্ঠানে ছিলাম, বা আজকে গত কয়েকদিন ধরে আমাদের দেশের নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ হওয়ার পর থেকে আমরা দেখেছি যে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার এবং সরকারের প্রধান থেকে শুরু করে যারা আছেন এই সরকারে, তাদের যে আন্তরিকতা এবং তারা যে সম্মান বেগম খালেদা জিয়াকে দিয়েছেন এবং দেখিয়েছেন, সেজন্য আমি মনে করি বিএনপি পরিবারের পক্ষ থেকে তাদেরকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে এই ঘটনাটা যদি মানুষের হায়াত মতের কথা বলা যায় না, এটা যদি আজকে
সেই ফ্যাসিস্ট সরকারের সময় হতো, তাহলে আমাদের আমাদের নেত্রীর ভাগ্যে কী হতো সেটা আল্লাহই জানে। তারপরেও আজকে আমরা খুবই এই ব্যাপারে মানুষের চলে যেতে হবে, আমরাও একদিন বিদায় নেব। তবে যে এই মহাকাব্যের সেই নেত্রী আজকে যেভাবে বিদায় নিয়েছেন, যেভাবে বাংলাদেশের মানুষের হয়তো সাময়িক তিনি তার দেহ ত্যাগের মধ্য দিয়ে তিনি বিদায় নিয়েছেন, কিন্তু তিনি যে আদর্শ এবং তিনি যে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে এবং এদেশের সকল অন্যায় অবিচারের বিরুদ্ধে তিনি যেভাবে রুখে দাঁড়িয়েছেন, আপনি বলেছেন তার 43 বছরের রাজনৈতিক জীবনে তিনি যেভাবে বাংলাদেশে তিনি যে সংগ্রাম করেছেন, বিশেষ করে এদেশের জনগণের ভোট এবং ভোটের অধিকার প্রতিষ্ঠায়, এবং তিনি এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় এবং সকল অন্যায় জুলুমের বিরুদ্ধে তিনি যেভাবে রুখে দাঁড়িয়েছেন, শুধু বাংলাদেশে অবিস্মরণীয় হয়ে থাকবেন বাংলাদেশের ইতিহাসে। আমি মনে করি আজকে বেগম খালেদা জিয়া তিনি নিজে স্থায়ীভাবে তিনি তার অবস্থান। আপনার কাছে আমি পরে আবার আসবো, আমি হেলাল ভাইয়ের কাছ থেকে একটু শুনতে চাই যে বেগম খালেদা জিয়ার এই যে সম্মান এবং সারা দেশের মানুষের যে আকুতি, এর পিছনে কোন জিনিসটি কাজ করেছে? ধন্যবাদ। দেখেন, আপনি বলছেন যে আজকে বেগম খালেদা জিয়াকে যে সম্মান জাতি দেখিয়েছে, আমি এই কথার সাথে মোটেও একমত না। বেগম খালেদা জিয়া যখন রাজনীতিতে আবির্ভূত হয়েছেন তখন থেকে এই পর্যন্ত বেগম খালেদা জিয়াকে মানুষ যেভাবে সম্মান করেছে, তার প্রতিটি ঘটনা আপনাকে যদি আমি বলি, যে একটা জিনিস মনে রাখবেন যে আল্লাহ বলছেন যে অতুইজু মান তাশাউ ওয়া তুজিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র, অর্থাৎ তিনি মানুষকে সম্মান দেন, তিনি মানুষের সম্মান কেনেন। যারা বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে অসম্মানিত করতে চেয়েছিল তারা আজকে ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে। আল্লাহর এই কোরআনের এই আয়াতটা বেগম খালেদা জিয়ার জন্য কতটা প্রাসঙ্গিক এটা আপনি দেখেন যে তিনি আমি প্রথমে যেটা বলছি যে তিনি তার রাজনৈতিক যে জীবন, যে সংগ্রামী জীবন, যে বর্ণাঢ্য জীবন, যে চ্যালেঞ্জিং জীবন, সেই জীবন, তার ব্যক্তিগত জীবন, তার পারিবারিক জীবন, তার সামাজিক জীবন, তার সামগ্রিক জীবনকে ছাপিয়ে গেছে তার রাজনৈতিক জীবন, তার রাজনৈতিক সংগ্রাম, তার বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ার। তিনি মানুষটাকে বিভিন্ন অভিধায় অভিষিক্ত করেছেন, বিভিন্ন মনের সকল আকুতি দিয়ে বেগম খালেদা জিয়াকে কখনো দেশ নেত্রী, কখনো আপসীর নেত্রী, কখনো মা মাটি মানুষের নেত্রী, কখনো উন্নয়ন উৎপাদন নেত্রী, মাদার অফ ডেমোক্রেসি, নানান অভিধায় তাকে অভিহিত করেছে। আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তাম, শিনাপা আমরা একটা ছাত্র রাজনীতি করেছি, শিনাপা জানবে যে আমরা তখন ফিলিপাইনের একজন স্বৈরাচার ছিল ফার্নান্ডো মার্কোস, তার বিরুদ্ধে একইনো কোরাজান ব্যাপক আন্দোলন করে মার্কোসকে পরাস্ত করে আমরা তখন বিশ্ববিদ্যালয়ে স্লোগান দিতাম, বাংলার কোরাজান খালেদা জিয়া লাউ সালাম। অর্থাৎ বেগম খালেদা জিয়াকে এই দেশের জনগণ নানান আকুতি দিয়ে মনের সমস্ত মাধুরী মিশিয়ে তাকে সম্মানিত করেছেন, বিভিন্ন অভিধায় অভিষিক্ত করেছেন। সেজন্য বলছি যে বেগম খালেদা জিয়া আপনার বাংলাদেশের আপনার বিএনপির একার সম্পত্তি নাই, এটা আজকে প্রমাণিত হয়েছে, আবার ওনার বিদায়ের দিনে আবার নতুন করে প্রমাণিত হয়েছে, সেটা বলতে পারেন। কিন্তু আজকে প্রমাণিত হলে আমি নতুন করে প্রমাণিত হয়েছে, নতুন করে প্রমাণিত হয়েছে তিনি শুধু বাংলাদেশ বিএনপি সম্পত্তি না, বাংলাদেশের সম্পদ। আপনি দেখেন এই যে উনি 81 সালে আপনার রাজনীতিতে অংশগ্রহণ করেন, 82 সালে দলের ভাইস চেয়ারম্যান হয়, 84 সালে দলের চেয়ারম্যান হয়। তখন বাংলাদেশের রাজনীতির ইতিহাসটা আপনি দেখেন যে ইতিহাসের নানান পর্বে ব্যাপক ট্র্যাজেডি ঘটে, রক্তাক্ত ট্র্যাজেডি হয় বাংলাদেশের। তার মধ্যে অন্যতম হলো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বরণ। এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বরণের পরে বাংলাদেশের রাজনীতিবিদরা তখন আপনার দল বদলের যে হিড়িক, যে মারাত্মক ব্যাধির মতো সংক্রামিত হতে লাগলো। আপনার মাইগ্রেশন যেভাবে হয়, শরণার্থীরা এক শিবির থেকে আর এক শিবিরে দৌড় দেয়, সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অধিকাংশ আপনার স্বৈর শাসকের পদতলে আশ্রয় নিতে শুরু করলো। কিন্তু জনগণ
কিন্তু এই স্বৈর শাসককে পছন্দ করেছে না জনগণ। উচ্চকিত কণ্ঠে এই স্বৈর শাসকের, তৎকালীন লৌহ কঠিন স্বৈর শাসকের পদত্যাগ চেয়েছিল। বেগম খালেদা জিয়া জনগণের সেই কণ্ঠকে তিনি ধারণ করেছিলেন এবং রাজপথে তিনি আপসী নেতৃত্ব দেখিয়েছেন, অর্থাৎ সামগ্রিক জনগণের হৃদয়কে তিনি তার এক হৃদয়ে ধারণ করেছেন বলে মানুষ তাকে দেশ নেত্রী হিসাবে অভিহিত করেছেন। আমি আপনার কাছে একটি কথা বলবো, যে সেটা হলো, দেখেন বিএনপির নিজস্ব দলীয় যে জনপ্রিয়তা, বেগম খালেদা জিয়ার জনপ্রিয়তার কাছে সেটা মানে সমুদ্রের বুকে গোষ্পদ। তার যে তুঙ্গস্পর্শী জনপ্রিয়তা বেগম খালেদা জিয়া, এই জনপ্রিয়তাকে বিএনপির মতো সংগঠনকে আজকে সবচেয়ে লার্জেস্ট পার্টি বাংলাদেশে 4 বার ক্ষমতায় এসেছে, কিন্তু বেগম খালেদা জিয়ার ব্যক্তি জনপ্রিয়তাকে মানে স্পর্শ করতে গেলে বিএনপি কে আরো সময় ব্যয়। আমি আপনার কাছে আবার আসবো সুলতান মাহমুদ, আপনার কাছ থেকে প্রারম্ভিক বক্তব্যটুকু শুনতে চাই যে আজকে তো আপনি নিজেও জানাজায় শরীক হয়েছিলেন এবং আপনি দীর্ঘদিন থেকে দেখেছেন, আপনার মূল্যায়নটা কি? ধন্যবাদ। আমি রাজনৈতিক অঙ্গন নিয়ে না বলি, আমি আজকে যখন জানাজা থেকে ফিরছিলাম তখন একটি কথা বারবার আমার ভেতরে পুনঃ সামনে আসছিল। সেটি মনে হলো, এই রাজপথে এরকম আবাল বৃদ্ধ বনিতা নারী পুরুষ সব নেমে এসেছিল একজনকে দেশ থেকে বিতাড়িত করবার জন্য, আর সেই দেশেই আরেকজনের জন্য সকল পথ মত এসে এক মোহনায় মিলেছে। আজকে একজন প্রধানমন্ত্রী, একজন নেত্রী, একজন মা, তাকে বিদায় জানাতে চোখের জল, চোখের পানি কিভাবে ফেলেছে তারা, সেটি আমি দেখছিলাম। যে দুজনই দেশের জন্য, দেশের রাজনীতি করেছেন, দেশের জন্য বড় দুটো দলের নেতৃত্ব দিয়েছেন, যিনি দেশের জন্য করেছেন, তার জন্য আজকে দেশের মানে দূর দূরান্ত থেকে মানুষ ছুটে এসেছে। অত দূরে যেতে পারবে না, এবং স্বতঃস্ফূর্ত তার কাছে যেতে পারবে না, তার মৃতদেহ দেখতে পারবে না, কিন্তু তারপরও সে শরীক জানাতে এসেছে, আমি এসেছি আপনার জানাজায় শরীক হতে। এটা বলার জন্য আজকে চির বিদায়ের জানাজা নিয়ে কথা বলছিলাম। আজকে আমরা যখন আলোচনা করছিলাম, এই ফাঁকে একটু বলে নেই যে নতুন আরেকটি ইংরেজি বর্ষ শুরু হয়েছে এবং যারা এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে ইংরেজি নববর্ষের 2026-এর শুভেচ্ছা জানিয়ে আমরা আবার আলোচনায় যাচ্ছি। আপনি তো দীর্ঘদিন বেগম খালেদা জিয়ার সাথে ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত ছিলেন, ছাত্রনেত্রী, পরে বিএনপির নেত্রী, এর বাইরেও অন্য কিছু। আপনি যদি আপনার এই স্মৃতির ভান্ডার থেকে কিছু বলেন। স্মৃতি তো অনেক, মানে দীর্ঘদিনের পথ চলা। আর বিশেষ করে যখন আমি আমাদের ছাত্ররাজনীতির শুরু থেকেই আমাদের ওই সময়টাও আমরা বেগম খালেদা জিয়ার খুব কাছাকাছি থাকার সৌভাগ্য আমাদের হয়েছে। মানে তখন নেতা নেত্রী কম ছিল, যে কারণে ম্যাডাম আমরা খুব দ্রুতই কাছাকাছি যেতে পারতাম এবং ম্যাডাম আমাদেরকে ডাকতেনও। তো পরবর্তীতে যখন দেশের একাগ্র প্রেক্ষাপটে যখন দেশে একটা অন্যরকম পরিস্থিতি সৃষ্টি হলো, তখন বেগম খালেদা জিয়া আমাদের ম্যাডামের খুব কাছাকাছি যাওয়ার সুযোগ হয়েছে তখন থেকেই। এবং আমরা ওই সময় আমরা সব ছাত্রনেত্রীটাই বেশি যেতাম, বিকজ তখন সংস্কারের বেড়াজালের কারণে অনেক আমাদের দলীয় এমপিরা তখন অন্যরকম পরিস্থিতির মধ্যে পড়েছিল, যে কারণে আমাদের যাতায়াতটা সুবিধা ছিল। এবং তিনি আমাদেরকে অত্যন্ত স্নেহ করতেন এবং খুবই আস্থা এবং বিশ্বাসের জায়গায় রেখেছিলেন, যে কারণে ওই সময় আপনারা দেখেছেন যে একাগ্রের ভূমিকার সময় আমরা একটা উল্লেখযোগ্য ভূমিকা আমরা মানে সাবেক ছাত্রনেত্রী রাখতে পেরেছি। এবং সেই সময়ে মানে আমার একটা স্মৃতি, সেটা হচ্ছে যে সেটা দিয়েই বলতে, যেহেতু আপনাদের সময় কম, অনেক স্মৃতি, তার মধ্যে একটা স্মৃতি আমার মাঝে মাঝে আমার খুব কষ্ট দেয়। সেটা হলো যে যখন বিভিন্ন নেতারা আমাদের সংস্কার প্রস্তাবে ব্যস্ত, তো তখন একদিন আমরা ম্যাডামের এখানে গেলাম, আমি আর আমাদের রেহান আক্তার আনু। তখন ম্যাডাম বলছিলেন যে, আমি বলছিলাম যে ম্যাডাম অনেকে তো চলে যাবে এবং আমাদের সংস্কার প্রস্তাব দিয়ে আমাদের এমপি মানে -2 ফর্মুলা নিয়ে যখন 111 এর সরকার কাজ করতেছিল, ম্যাডাম আসলে কি খুব সরল প্রকৃতির মানুষ। এটা আসলে উনি আপসহীন, ওনাকে যতটা আপনারা বাইরে থেকে যতটা নীতি নৈতিকতার ব্যাপারে মানে সেইখানে শক্ত, হ্যাঁ, কিন্তু উনি আসলে খুব নরম ব্যক্তি হিসেবে খুবই নরম প্রকৃতির মানুষ। এবং তিনি একটা জিনিস উনি বিশ্বাস করতেন যে ওনার সামনে কেউ মিথ্যা কথা বলে না।
কিন্তু অকপটে যে মিথ্যা কথা বলে যায় আমাদের অনেকেই, কিন্তু উনি এটা বিশ্বাস করতেন না, কখনই না। তো ও বলে কি যে এরকম বলতেছিলাম যে ম্যাডাম অমুক অমুক তো সংস্কার প্রস্তাব যে অমুক অমুক চলে যাবে, তো বলতেছে না ওদের সাথে আমার কথা হলো তো, মানে এই যে মানে আমার সাথে কথা হয়েছে, বিশ্বাস, ওরা কি এরকম মানে বিশ্বাস। ওরা কি এটা করতে পারে, অনেকেই বিশ্বাস করতে পারে না, এরকম একটা কথা। না। তো আমাকে বলে তুমি ওগুলো ফোন দাও তো। তো আমার ফোন দিয়ে, আমার তখন ছোট্ট একটা মোবাইল ফোন দিয়ে আমি এক দুইজনকে ফোনে, আমি নাম বলতে চাই না, দুইজনকে ফোনে ধরিয়ে দিলাম। তো ধরিয়ে দেওয়ার পরে আমি বলছি যে বলে কে কথা বলবেন, আমি সে ম্যাডাম কথা বলবেন। তো উনি বোধহয় যে যাকে ফোন দিয়েছে সেও তো বুঝতে পেরেছে, সে বলতেছে যে কোন ম্যাডাম। এখন আমি একদম ম্যাডাম এত কাছাকাছি, আমি নামটা বলতে আমার ইতস্তত, আমরা তো আসলে ম্যাডামকে অনেক মায়ের মতো শ্রদ্ধা করি, মায়ের নাম তো বলা যায় না। তো আমি নামটা বলতে চাইছিলাম, আমি জানেন না ম্যাডাম, বলছে কোন ম্যাডাম, তুমি নামটা বলো। তখন আমি বললাম যে বেগম খালেদা জিয়া। তো তখন ওই পাশ থেকে বলতেছে যে আমি একটু ওয়াশরুমে যাচ্ছি, আমি এসে ফোন রিং ব্যাক করবো। তো আমার বলি কী বললো তখন আমি বললাম যে ম্যাডাম উনি তো বলতেছে উনি মানে পরে আপনাকে ফোন দেবে। তখন ওনার যে চেহারা একটা অভিব্যক্তিটা মানে কিছুটা লজ্জা, কিছুটা অবিশ্বাস, কিছুটা মানে ওনাকে কষ্টদায়ক চেহারাটা, এটা আমাকে মাঝে মাঝে খুব আমাকে মনে করিয়ে দেয় যে আসলে উনি কতটা সহজ সরল ভাবে মানুষকে বিশ্বাস করে আস্থার জায়গায় নিয়েছেন। মানে কিছু কাছের লোকের কাছ থেকে যে এই এত বড় ধরনের একটা আচরণের বাধাটা, পরেও কিন্তু উনি ওই পরিস্থিতি মোকাবেলা করে হ্যাঁ, দলকে অবশ্যই এবং সেটা দেশকে জায়গা সামনের থেকে- দিকে নিয়ে আসছেন। তাকে কিন্তু দেশ থেকে পালিয়ে কেউ নিয়ে যেতে পারে নাই, মানে তাকে তো প্রেসার করা হয়েছিল দেশ থেকে যাতে উনি চলে যান, উনি তো শেষ তাতে মুহূর্তে রাজি ওনার হয়েছেন, গোছগাছও থেকে- করা হয়ে গেছিল, প্লেনে চলে আসছিল। তো ওনার দৃঢ়তার কারণে তিনি তাকে বলছেন আমি যেতে দেশের যাবো বাইরে না, এই পাঠাতে দেশেই পারেনি। আমার ঠিকানা, এই দেশে আমি থাকবো। তো সেই বলি যে ওনার সাথে থেকে অনেক কিছু দেখার, অনেক কিছু প্রোগ্রাম, বিশেষ করে ওনার স্নেহ ভালোবাসা যেটুকু পেয়েছে এটা আমার সারা জীবনে পাথ হয়ে থাকবে, যে উনি আমার। ধন্যবাদ আপনাকে। হেলাল ভাই, আপনার তো ছাত্রদলের নেতা হিসেবে ছাত্রদলকে সামগ্রিকভাবে উনি তো খুব সবাইকে, যেমনটি শিরিনাপা বলছিলেন, তো আপনারও তো অনেক স্মৃতি রয়েছে এবং জি, আমি এরকম যদি আসলে কিছু বলেন। আজকের এই টক শোতে আমরা সবাই এখানে যারা যারা আছি আমরা সবাই 90-এর গণ অভ্যুত্থানের রাজপথের কর্মী। তা আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার যে শোকে মুহ্যমান, তার মধ্যে এই স্টুডিওতে আমরা অনেক আবেগঘন হয়ে পড়ছি, অর্থাৎ নস্টালজিকও হয়ে যাচ্ছি, আমরা স্বাভাবিকভাবে, অতীত স্মৃতি করতে ইচ্ছা করছে। যেমন আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তাম, আমরা বিকাল হলে আমাদের একটা টেন্ডেন্সি ছিল যে আমরা 27 নম্বর ধানমন্ডি ম্যাডামের অফিসে যাব ম্যাডামের সাথে দেখা করতে। এবং আমাদের মধ্যে একটা প্রতিযোগিতা ছিল যে আমাদের টিএসসি থেকে 27 নম্বর ধানমন্ডি অফিস যেতে কিন্তু 8 টাকা পর্যন্ত রিক্সাওয়ালা লাগতো। তখন কিন্তু 8 টাকা অনেক টাকা, হ্যাঁ। 85-86 এর দিকে কথা বলছি। তা আমরা আবার আমাদের নেতাদের কাছে খবর দিতাম, আজকে কি ম্যাডাম আসবেন, ম্যাডাম গেলে আমরা যাব। আমাদের এতটা উনি মাঝে মধ্যে ধানমন্ডি অফিসটাতে মাঝে মধ্যে যেতেন। না আপনি সবসময় রেগুলারই যেতেন। টাইমটা তা আমরা খালি জানতাম যে ম্যাডাম আসবেন, তখন তো আমরা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পড়ি, 85 মোবাইলে ছিল না। জি জি। তো আমাদের মোবাইল টোবাইল ছিল না। তা আমরা যেতাম, গেলে আমরা, মামার মনে আছে যে ম্যাডাম ঢুকতেই যে প্রথম রুমটা হাকিম চাচা, দাড়িয়ালা হাকিম চাচা, সাদা পাঞ্জাবি পরা, দরজাটা খুলে দিত, ম্যাডাম ঢুকতো। এরপরে আমাদের ছাত্র দলের ছেলেরা ফার্স্ট ইয়ার পড়ুক আর সেকেন্ড ইয়ার নেতা হোক আর কর্মী হোক, সবাই ম্যাডামের রুমে ঢুকতো। ম্যাডাম বসতেন এভাবে চেয়ার টেবিলে, অনেক সময় একটা সোফাও ছিল, সোফায় বসতেন, আমরা সবাই যে ঢালা ওই সামনে ফ্লোরে বসে থাকতাম। ম্যাডামের প্রথম কথা, এই তোমরা কি লেখাপড়া করো, এই সন্ধ্যার সময় লেখাপড়া না করে তোমাদের কি সারাদিন মিছিল মিটিং করে বেড়াও, লেখাপড়া করতে হবে। আমার তখন ফার্স্ট ইয়ার মধ্যে আমার দারুণভাবে কথাটা আমার বুকে লেগেছিল যে আসলে দেখেন একজন নেত্রী যা সবাইকে রাজনীতিতে অনুপ্রাণিত করে, অমুক করে, তিনি কিন্তু আমাদের বলছেন তোমরা কি লেখাপড়া করো, সন্ধ্যার সময় এখানে আসছো। তারপর উনি আমাদের সাথে কথা বলতেন এবং আমাদের মধ্যে একটা প্রতিযোগিতা ছিল যে যদি ম্যাডামকে এসে না পেতাম, অনেক সময় ম্যাডাম, আমরা একটু পরে গেলাম, ম্যাডাম তো কতক্ষণ বিএনপির কিছু নেতা যেত, নেতারা ঢুকে গেছেন, কথা বলছেন, তখন আমাদের দেখা করা টাফ হয়ে যেত। আমার ম্যাডাম বেরোয়, তখন ম্যাডাম বের হবে কখন, বেরোয় ম্যাডাম ওই পাশে একটা রুটির দোকান ছিল, বেকারি ছিল আপনার 27 নম্বর ধানমন্ডির পাশে যে মেইন রোড, তার ওই বাম পাশে একটা রুটি বেকারিতে ম্যাডাম রুটি কিনতো, পাউরুটি কিনতো, আমরা ওইখানে চলে যেতাম। ম্যাডাম বলতে তোমাদের কি লেখাপড়া নেই, আর রাত কয়টা বাজে তুমি, ম্যাডাম বলতো যে আমার গাড়ি যত জোরে ছোটে আমি দেখি ছাত্রদলের ছেলেরাও আমার পিছনে তত জোরে ছোটে। ম্যাডাম দেখতো যে তার পেছনে ছাত্রদলের ছেলেরা স্রোতের মতো বয়ে যাচ্ছে। ম্যাডাম এটা খুব এনজয় করতেন। এবং আমার আরেকটা কথা বলি যে তখন ম্যাক্সিমাম এই এরশাদ বিরোধী আন্দোলনে ম্যাক্সিমাম মিটিংগুলো গুলিস্তানে হতো, ওই যে
গোলাপসার মাজার ওখানে মাজারের গ্রন্থ ভবন আছে দেখবেন, জি, জি, জাতীয় ভবনের গ্রন্থ- দোতলায়- জাতীয় গ্রন্থ ভবন। হ্যাঁ, একটা একটু সামান্য একটু বারান্দার মতো আছে, ওইখানে ম্যাডাম চেয়ার নিয়ে বসতেন। ওবায়দুর রহমান ছিল ভাই আমাদের সেক্রেটারি, সেক্রেটারি নিচেই তখন বসতেন। ছিলেন। আর আমাদের ছাত্রদলের নেতারা সবাই আমরা ওই যে রোডের উপর থাকতাম। রাস্তায়। ম্যাডাম ওইখান থেকে বক্তব্য দিতেন। ম্যাডাম বক্তব্য শেষ না হওয়া পর্যন্ত এবং আমরা ম্যাডামের প্রতিটা বক্তব্য আমরা মনোযোগ সহকারে শ্রবণ করতাম। এবং আমাদের মধ্যে কার্জন হল থেকে, আমরা কার্জন হলের ছাত্র, শ্রীনাপাড়া আর্টস ফ্যাকাল্টির, আমরা শহীদুল্লাহ হল এবং ফজলুল্লাহ হল মিলিয়ে আমরা হাইকোর্টের সামনে দাঁড়াতাম। ওইখান থেকে আর্টস ফ্যাকাল্টির মিছিলটা আসতো। আর্টস ফ্যাকাল্টিতে নেতাদের বসবাস, বড় বড় নেতারা সব আর্টস ফ্যাকাল্টি থাকবে। আমরা খালি চিন্তা করতাম যে ম্যাডাম কি মিটিং এ আসবে, তাইলে আমরা যাব। আমাদের এক হেলাল ভাই, বন্ধু আমি ছিল, আপনাকে একটু থামাতে হচ্ছে যে আমি চেষ্টা করব যদি সময় পাই আবার আসার জন্য। আমি একটু সুলতান মাহমুদের কাছ থেকে শুনে আসি। আজকে আমরা একটু ভিন্ন ইয়েতে যাচ্ছি যে আজকে বেগম খালেদা জিয়াকে শেষ বিদায় জানাতে আমরা দেখলাম যে বাংলাদেশের বাইরে থেকে বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রতিনিধিরা, বিশেষ করে সার্কভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা ছুটে এসছেন। ভারতের পররাষ্ট্রমন্ত্রী মিস্টার জয়শঙ্কর এসছেন, পাকিস্তানের স্পিকার, জাতীয় সংসদের স্পিকার ছুটে এসছেন, নেপাল, ভুটান, মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রীরা ছুটে আসছেন। এবং গতকালকে আমরা যেটা দেখেছি, ওনার মৃত্যুর খবর ইন্টারন্যাশনাল সমস্ত মিডিয়া, এবং আজকে তার জানাজার খবর ইন্টারন্যাশনাল মিডিয়ায় ছাপা হয়েছে। এবং এত বড় একটা জানাজা হয়েছে, যেটা বলা যায় যে ওয়ার্ল্ডে যে বড় জানাজাগুলো আমরা এতদিন বলতাম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জানাজা, কেউ কেউ বলেন তখন বাংলাদেশের ঢাকা শহরের লোক সংখ্যা অনেক কম ছিল, সেই তুলনায় হয়তো সেই জানাজায় যা ছিল সংখ্যার বিচার করলে আজকে জানাজায় তার চেয়ে বেশি লোক এসে হাজির হয়েছে। তো এই যে একটা অবস্থা, এবং ইমাম খুমেনির জানাজায় বলা হয় বেশি লোক হয়েছিল, আপনার কাসাম ব্রিগেডের সুলাইমানের জানাজায় হয়েছিল, কিংবা এর আগে মিশরের আনোয়ারের সাদত মারা যাওয়ার পর হয়েছিল। মানে আজকের জানাজা নিয়ে আপনার মূল্যায়ন এবং এই জাতীয় আন্তর্জাতিক পর্যায় থেকে এই প্রতিক্রিয়া নিয়ে কী বলবেন? ধন্যবাদ। আমি আপনাকে এই জায়গাটাতে শুধু বলি যে বেগম খালেদা জিয়া, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশকে সারা বিশ্বের বুকে বন্ধুত্বের হাত যে প্রসারিত করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সেটিকে আরেকটি অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন বেগম খালেদা জিয়া। তার তিনবারের যে ক্ষমতা, যে উনি দায়িত্ব পালন করেছেন দেশ পরিচালনায়, প্রত্যেকটা বাড়ি উনি বন্ধুত্বের হাতটি এমনভাবে প্রসারিত করেছেন। আপনি দেখেন ব্যবসা বাণিজ্য বিনিয়োগ, এবং এই যে আজকের রেমিটেন্স, আজকের যে আমার গার্মেন্টস শিল্প, আমার যে যেটাকে রপ্তানি আয় আমরা বলি, যার উপরে রেমিটেন্স এবং রপ্তানি আয়, এই দুটি দিয়েই কিন্তু বাংলাদেশ চলছে, বাংলাদেশের অর্থনীতি চলছে। তিনি এই যে সারা বিশ্বে তার যে বন্ধুত্বের হাত উনি প্রসারিত করেছিলেন, সেই হাত আজকে যে নিথর হয়ে গেছে, সেটি বিশ্ব নেতারা সেটিকে বুঝতে দিতে চান নাই। তারা চেয়েছিলেন যে বেগম খালেদা জিয়া আবার হয়তো রাষ্ট্র ক্ষমতায় এসে সেই দিগন্তজোড়া তার যে খ্যাতি, তার যে সম্মান, সেটির সাথে তাল মিলিয়ে নতুন বিশ্বে আবার আরেকটি বিপ্লব, অর্থনৈতিক বিপ্লব হবে এবং কূটনৈতিক বিপ্লব হবে। আজকে বাংলাদেশকে গত 17 বছরে যেভাবে বন্ধুহীন হয়ে গেছে বাংলাদেশ, সেই বন্ধুহীন বাংলাদেশ আবার বন্ধুত্বে পরিপূর্ণ হবে, সেই বার্তাটি যারা লালন করেছে এতদিন ধরে, তারা কিন্তু আজকে বেগম জিয়ার শেষ যাত্রায়, এই অন্তিম শয়নের পূর্বকালে, তারা এই বিশেষ করে দক্ষিণ এশিয়ার যারা নেতা আছেন বিভিন্ন পর্যায়ে, আসলে সার্কের স্বপ্নদ্রষ্টা তো জিয়াউর রহমান ছিলেন, এবং বেগম জিয়ার হাতে এটা সম্প্রসারিত হয়েছে, সম্প্রসারিত করেছে, পুষ্প পল্লবে এই যে বিস্তৃত করেছেন উনি, তারা কিন্তু সেটিকে স্মরণ করে আজকে ছুটে এসেছেন। এই ছুটে আসার মধ্য দিয়ে আপনি বলছিলেন যে আন্তর্জাতিক গণমাধ্যমের কথা, আপনি দেখেন অবাধ তথ্য প্রবাহ কাকে বলে। আমরা একটা সময় গিয়াস কামাল চৌধুরী, আতাউসামাদের রেডিওর, কিন্তু আমরা 80-র দশকে রেডিওতে রাত 10টা 10:30টার সময় ওই যে ভয়েস অব আমেরিকা বা বিবিসির সংবাদ শোনার জন্য থাকতাম। সেই জায়গায় বেগম খালেদা জিয়া 1991 সালে ক্ষমতায় এসে কিন্তু এই যে তথ্য প্রবাহের দ্বার অবারিত করে দিলেন। বাংলাদেশে বিবিসি CNN-এর অফিস খুলে বসলো, এবং সেই সুযোগ, এর ধারাবাহিকতায় বাংলাদেশে এই যে
তথ্য প্রযুক্তি বা এই মিডিয়ার যে বিকাশ ঘটলো সেটিও কিন্তু সেই দ্বার উন্মোচন করে দেওয়ার কারণে, তার কারণে, এবং সেটি আজকে দেখবেন ইন্টারন্যাশনাল মিডিয়া, আন্তর্জাতিক যে গণমাধ্যম আছে, প্রত্যেকটি গণমাধ্যম গতকাল ভোর থেকে শুরু করে আজও পর্যন্ত, এখনো পর্যন্ত আপনি দেখবেন যে পরিমাণ তারা ফুটেজ বা কাভারেজ দিয়েছে, এটি বাংলাদেশের ইতিহাসে এ যাবৎকাল পর্যন্ত এত মানে প্রচারণা এবং এত ন্যারেটিভ সেখানটাতে তারা এনেছে, এত বিশ্লেষণ এনেছে, তো সেটি মানে আসলে প্রকাশ করবার মতো নয়। আমি মনে করি এটি, আমি শেষ করব তার আগে শুধু এইটুকু মনে করি যে বেগম জিয়ার হয়তো শারীরিক আজকে বাংলাদেশের মাটিতে নাই, কিন্তু সারা বিশ্বে বেগম জিয়া তার যে কর্ম, সেই কর্মর মধ্য দিয়ে যুগ যুগ শতাব্দী কাল পর্যন্ত টিকে থাকবেন আশা করি। শিরিনাবা, আপনাকে শেষ 30 সেকেন্ড যদি আপনি শেষ বক্তব্য বলেন, আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। না, আমি সেই আমাদের ভাইয়ের কথা অনুসারে বলতে চাই যে বেগম খালেদা জিয়া তিনি তার যে কর্মপরিকল্পনা এবং তিনি যেভাবে বাংলাদেশকে তার শাসন ক্ষমতার সময় তিনি যেভাবে বাংলাদেশে উপস্থাপন করেছেন, এগিয়ে নিয়ে গেছেন, এবং আজকে যে কথাটি ভাইয়া বলছেন যে বাংলাদেশ হয়তো এরকম একজন নেতৃত্ব আবার আরও এগিয়ে নিয়ে যেতে পারতেন। তবে আমরা আশাবাদী যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমাদের যে এখন বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি যে এসছেন এবং তিনি ইতিমধ্যে দলটাকে বিদেশে থেকে, তারেক রহমান সাহেব যেভাবে দলকে ইতিমধ্যে 17 বছর সে বিদেশে থেকে যেভাবে দলকে সংগঠিত করেছেন, এবং তিনি তার মায়ের মতো, তিনি তার বাবার মতো যেভাবে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, এবং আগামী নির্বাচনের পরে যদি বিএনপি দেশের জনগণ ভোট দেয় এবং সেই সরকার যদি বিএনপি গঠন করতে পারে, এবং সেখানে যে সরকার পরিচালনার যে কর্মপরিকল্পনা ইতিমধ্যে আমাদের নেতা, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব দিয়েছেন, তা আমি মনে করি যে বেগম খালেদা জিয়া তার কর্মপরিকল্পনা এবং তার কাজ ইনশাল্লাহ আমাদের দলের নেতা তারেক রহমানের মধ্য দিয়ে ইনশাল্লাহ বেঁচে থাকবে। হেলাল ভাই, আপনাকে 30 সেকেন্ড। মানে সে রবীন্দ্রনাথের ছোট গল্পের মতো শেষ হইল না শেষ। আমি শুধু এটা বলতে চাচ্ছি যে আপনি আনোয়ার সাদাত এবং খোমেনির কথা বলেছেন। আপনার মনে থাকা উচিত আনোয়ার সাদাতের যে জানাজাটা হয়েছিল সেটা অত্যন্ত শৃঙ্খলিতভাবে আপনার সামরিক শৃঙ্খলার মাধ্যমে, এবং সেখানে আপনার ওই যে যারা আনোয়ার সাদাতের বিরোধী পক্ষ ছিল সেখানে তারা বিদ্রোহ ঘটেছিল, জানাজার মধ্যে সমস্যা হয়েছিল, কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের 3 জন প্রেসিডেন্ট, অনেক রাজনৈতিক ইন্টারন্যাশনাল গুরুত্বপূর্ণ ব্যক্তি এসেছিল, কিন্তু জনতা যেটা এসেছিল সেটাকে সামলাতে এবং সেনাবাহিনীর যে কড়া নিরাপত্তা, অর্থাৎ সেখানে একটা বিশৃঙ্খলার পরিবেশ ছিল। একইভাবে ইমাম খোমেনির যে জানাজাটা আপনি বললেন, সেখানেও কিন্তু ইমাম খোমেনির জানাজার কফিন পর্যন্ত পড়ে গিয়েছিল, তখন তার ওই সমর্থকটা লাশ দিয়ে শোকের মাধ্যমে। কিন্তু আমি দেখলাম বেগম খালেদা জিয়ার জানাজাটা যে আল্লাহর যে রহমত, যে সুশৃঙ্খল পরিস্থিতি, একজনের গায়ে আরেকজন ধাক্কা দিলে সরি বলছে, এবং আমি একটা মানে একটা রহমতের একটা বৃষ্টি যেন বয়ে যাচ্ছে, আল্লাহ রহমত পড়ছে, এবং কত সুশৃঙ্খলভাবে লক্ষ কোটি জনতা আপনি সেখানে আপনি কোন রকম বিশৃঙ্খল দেখতে পারবেন না। এবং আমরা যখন, আমি তো আপনার বাংলা মোটর থেকে হেঁটে আসছি, আমি মগবাজার থেকে বাংলা মোটর পর্যন্ত আসছি মোটরসাইকেল, এরপর আমি হেঁটে আসছি, আমার কাছে মনে হচ্ছে যে আমি তুলনা করতে চাচ্ছি না কারো কিছুর সাথে, মক্কা মদিনায় আমরা যখন নামাজ পড়তে যাই, প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের পরে যারা আমরা হজ উমরা করি, আমরা বিভিন্ন রাস্তা থেকে হেঁটে যাই না মদিনার দিকে, মক্কার দিকে, যখন একামত হয় আমরা সবাই দাঁড়ায় যাই, সেখানে নামাজ পড়ি। আমি আমার সাথে যে সমস্ত নেতাকর্মী ছিল তাদের বলছিলাম যে আমি যখন মক্কা মদিনায় উমরা করি, তখন এই বিভিন্ন রাতের থেকে মানুষ স্রোতের মতো যেতে থাকে। আমার কাছে মনে হচ্ছে যে আজকে ঢাকা শহরের বিভিন্ন রাস্তাতে স্রোতের মতো মানুষ একটা বিন্দুতে স্বতঃস্ফূর্তভাবে, এখানে কোনো বিশৃঙ্খলা নেই, কোনো নিয়ন্ত্রণ নেই। সুতরাং বিশ্বের বুকে সবচেয়ে সুশৃঙ্খল এবং আল্লাহর রহমত বর্ষিত হয়েছে এরকম একটা জানাজা আমরা দেখলাম। আমরা ইমাম খুনি জানাজায় কিন্তু আমি শোকের মাধ্যম দেখেছি। হেলাল, এবার মহিলারা কিন্তু এই প্রথম আমরা জানাজা অংশগ্রহণ করেছি। আমি সর্বশেষ সুলতান মাহমুদ আপনার কাছ থেকে 30 সেকেন্ডে শুনতে চাই যে আল্লাহ যাকে সম্মানিত করে তার সম্মান কেউ কেড়ে নিতে পারে না। আজকের এই জানাজায় মানুষের উপস্থিতি, স্বতঃস্ফূর্ত উপস্থিতি, বিএনপি কোনো সংগঠিত করেনি, মানুষ নিজের ইচ্ছায় হাজির হয়েছে।
না, আমি সে কথাই বলছিলাম যেটা উনি বলছিলেন, আমি শুরুতেই বলছিলাম যে আজকে যেন সব পথ এক মোহনায় এসে মিশেছে, সেটি হলো মানিক মিয়ায়। এবং প্রত্যেকটি জায়গা থেকে আপনি দেখেন, আমি বাসা থেকে বেরিয়ে ভেবেছিলাম যে হয়তো কোনো গাড়ি পাবো, আজকে কোনো একটি গাড়ি রাস্তায়, আপনি যন্ত্রচালিত কোনো গাড়ি, ইভেন রিক্সা পর্যন্ত, মানুষ কিভাবে দৌড়াচ্ছে মনে হচ্ছে, কারণ 2টায় টাইম ছিল, যে 2টায় জানাজা ঘোষণা ছিল 2টায়। আমি দেখছি যে মানুষ এমনভাবে দৌড়াচ্ছে আর বলছে যে পাবো তো, দাঁড়াতে পারবো তো। এই যে আকুতি মানুষের, প্রত্যেকটি মানুষের মধ্যে এই আকুতি, আসলে ওই যে আপনি যেটি বললেন যে আল্লাহ যাকে সম্মান দেয়, যে আয়াতের কথা উনি উল্লেখ করছিলেন, তো এই সম্মান হলো আল্লাহর দেয়া সম্মান, এবং এই সম্মান উনি অর্জন করেছেন। উনি ওনার যে কর্মময় জীবন, বর্ণাঢ্য যে কর্মময় জীবন ওনার, সেখানটাতে উনি যে ত্যাগ, এই অপরিসীম ত্যাগ ওনার, সেটি আল্লাহ তাকে সম্মান দিয়ে ভরিয়ে দিয়েছেন। তার জীবনের মানে বাংলাদেশের মাটিতে উনি শায়িত হওয়ার পূর্বক্ষণেও তাকে সেই সম্মানে, আজকে দেখেন সরকার প্রধান থেকে শুরু করে, রাষ্ট্র থেকে শুরু করে কত ধরনের সম্মান বাংলাদেশের ইতিহাসে এরকম সম্মান আর কেউ পেয়েছে বলে আমরা প্রত্যাশা করি গণমানুষের এই ভালোবাসায় আমাদের আপসহীন নেত্রী বাংলাদেশের মানুষের হৃদয়ে, সারা বিশ্বের মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ আপনারা অতিথিদের বক্তব্য শুনলেন। শুভরাত্রি।